প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাও। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ৯/৪ ব্লক ডি লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত ৮৪টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ১১টা ৩০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেত্রী ইন্দ্রাণী নিশি। শুভ সকাল। শুভ সকাল আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে ইন্দ্রাণী। আর সাধারণত আমরা টিভি স্ক্রিনে দেখি যে স্ক্রিন খুললেই যে ইন্দ্রাণী বসে সবার ইন্টারভিউ নিচ্ছে, আজকে ইন্টারভিউ দিচ্ছে, সুতরাং কেমন লাগছে? আমার কাছে অনুভূতিটা অনেক স্পেশাল, বিকজ ইউজুয়ালি ওই চেয়ারটায় বসা হয়। তো হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড আজকে। নিঃসন্দেহে দারুণ একটা আড্ডা হবে। আমরা দেখছি যে ইন্দ্রাণী এখন অনেক কাজ করছে, বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে, ফিকশনে কাজ করা হচ্ছে, সব মিলিয়ে উপস্থাপনার জায়গাটাও ভীষণ রকম ব্যস্ত। কোন প্ল্যাটফর্ম, আমার কাছে মনে হয় উপস্থাপনাও এক রকমের অভিনয়, কোন জায়গাটা বেশি ভালো লাগে বা নিজে বেশি এনজয় করেন? আমি তিনটাই মোটামুটি করি, তবে যেহেতু অভিনেত্রী হতে চেয়েছি বরাবর, অনেক বছর ধরে এটা নিয়েই চেষ্টা করে যাচ্ছি। সো অভিনেত্রী যে পরিচয়টা দিয়ে আপনি শুরু করলেন, ওটা আমার জন্য খুবই প্রেশাস। পাশাপাশি তিনটা তো ৩ জনরার কাজ, তিনটাই এনজয় করি, বাট অভিনয়। এবং আমার কাছে মনে হয় এবার এই বছরটা শুরু হচ্ছে একটা স্পেশাল ফিলিং দিয়ে, কারণ আমরা জানি যে আপনি নমিনেশন পেয়েছেন মেরিল প্রথম আলোতে আপনার অভিনীত ফিকশন রূপের জন্য। কেমন লাগছে? খুব খুব ভালো। আর এনটিভি তো আসলে এখন আমার পরিবারের মতোই। আমার একদম প্রথম নাটক রূপ, যেটা ডিরেক্টর ছিলেন রুবেল আনুশ ভাইয়া, কো অ্যাক্টর সাদ সালমি নাওয়াবি, এবং সেটাও এনটিভির প্রজেক্ট ছিল। তো প্রথম কাজের জন্য নমিনেশন, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আসলে বছরের শুরুটা হয়েছে খুবই সুন্দর একটা খবর দিয়ে। আমার মনে আছে নিউ ইয়ার ভাইবেই ছিলাম, জাস্ট ২-৩ তারিখের দিকে আমাকে একজন সাংবাদিক ভাইয়া আমাকে ইনবক্স করলেন যে এটা। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিগত ২ বছর ধরে, মানে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩ এবং ২৪-এ আমি রেড কার্পেট হোস্ট করেছিলাম রহমান রশিদ খানের সাথে। তো অলওয়েজ কার্ডটা আসতো এভাবে যে উপস্থাপক এবং অ্যানল। তো এবার যখন অভিনেত্রী হিসেবে রেকগনিশন পেলাম, আমার কাছে সত্যিই মনটা খুবই ভালো লাগছে ওই দিনের পর থেকে এখন পর্যন্ত। নমিনেশন পাওয়া একটা বড়, আমি বলবো খুবই আনন্দের একটা অনুভূতি, কিন্তু তারপর যদি পুরস্কারটা পেয়ে যান তখন কেমন লাগে? ওইটা আসলে স্বপ্নের মতনই হবে। আমি এতটাও এক্সপেক্ট করছি না, বিকজ ওখানে হাড্ডাহাড্ডি লড়াই। ওখানে নমিনেশনে অনেক রয়েছেন, এটা তো প্রাথমিক নমিনেশন। সেখানে আনন আপু রয়েছেন, যিনি যে ফিল্মটাতে অভিনয় করেছেন বাড়ির নাম শাহানা, সেটা অস্কারে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তারপর আমার কো অ্যাক্টর সাদ সালমি নাওবিও রয়েছে, এরকম আরও অনেকে রয়েছে। এবং মোটামুটি অনেক লম্বা রাস্তা, হ্যাঁ, লং ওয়ে টু গো। তো অবশ্যই একটা আশা রয়েছে, এখন দেখা যাক। তারপর আমি বলবো যে প্রথম অভিনীত ফিকশনের জন্য আসলে নমিনেশন পাওয়া, এটা একটা অন্য রকমের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, রুবেল আনুশের সাথে, নির্মাতা রুবেল আনুশের সাথে তো এবারই প্রথম। কেমন লেগেছে সেটে কাজ করে? সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন ছিল রূপে? এই সেটে আমার কাছে এটা আসলে অভিজ্ঞতা গ্যাদার করার মতো, কারণ এর আগে আসলে এরকম সিঙ্গেল নাটকে আমার কাজ করা হয়নি। তো আমি এটাই মানি যে ডিরেক্টর যেটা বলবে সেটাই। সো উনি আমাকে বলেছেন, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করেছি, এবং সেটা যাওয়ার পরে উনি জাস্ট বলেছেন আমার উপর ভরসা রাখো। বিকজ আমি যখন মঞ্চ নাটক করেছি, মঞ্চ নাটক এবং টিভি নাটক দুটোই অনেক আলাদা। মঞ্চ নাটকে আমরা পুরো বডিলি অ্যাক্টিং করি, অনেক এক্সাজারেশন থাকে। নাটকে তো সেটা না, কোথায় পরিমিতি বোধটা থাকতে হবে, কোথায় আমার এক্সপ্রেশন কতটুকু, তারপর ফ্রেম কিভাবে ধরা হচ্ছে, নলেজটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে রিজাম্পশন দেয়া, তারপরে আমি যখন মাস্টার শট
ধাক্কাটা হচ্ছে আমার কয়েকটা এখানে ক্লোজে, আমাকে তাকাতে হচ্ছে অন্য জায়গায়, এবং অ্যাজ ইফ আমার অ্যাক্টর সেখানে নেই। তো এই ছোট ছোট অনেক জিনিস আমি রুবেল ভাইয়ের থেকে দেখেছি, এবং উনি অসাধারণ একটা ডিরেক্টর। যে কোনো কাজ করতে গেলে আমার প্রিফারেন্স থাকে শিল্পী হিসাবে, পরিচালক বা কো অ্যাক্টর আমাকে কতটা সম্মান দিচ্ছেন, এটা আমার প্রথম প্রায়োরিটি থাকে, যেটা আমি পেয়েছি ওনার থেকে 100-তে 100। আচ্ছা, রূপের জন্য যখন স্ক্রিপ্টটা আপনার কাছে এলো তখন আসলে কোন কোন ক্রাইটেরিয়া মাথায় ছিল যেটার কারণে এই স্ক্রিপ্টটা সিলেক্ট করা যে ঠিক আছে আমার প্রথম কাজ হিসেবে রূপ ঠিক আছে, আমি এখানে কাজ করতে চাই? আমার কাছে প্রথমে একটা থিম দেয়া হয়, মূলত আমি প্রথমে যেটা পাই প্লট, কারণ রুবেল ভাইকে যারা খুব কাছ থেকে চেনেন জানেন ওনার কাজের ধরন অনেকটাই আলাদা, গল্প বলার ধরনটাই আলাদা এবং কাজের জায়গাটাও আলাদা। তো যখন আমি প্লটটা পাই, আমাকে উনি বলেন যে তোমার চরিত্রটা হবে এমন, তুমি আগে এটার সাথে মানিয়ে নাও। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে এখন নতুন কাজ হিসেবে যেটাই আসবে এটাই মানে এটাই আমার কাছে একটা বড় সুযোগ লুফে নেওয়ার মতো। কিন্তু ওইখানে আমার হ্যাঁ বলার দুটো কারণ ছিল। প্রথম কথা, মানে আমার ব্যক্তিত্বের সাথে জায়গাটা খুবই যায়। আমি খুব করে চাইতাম যে চ্যালেঞ্জিং কোনো কাজ হোক, কিন্তু আমার মনে হচ্ছে যে না, প্রথম কাজ হিসাবে আমার বোধহয় কমফোর্ট জোনে থাকলেও খুব একটা ক্ষতি নেই। তো আমি মানুষটা যেরকম চুপচাপ নরম সরম একটু ইন্ট্রোভার্ট ধরনের, চরিত্রটাও তাই। তারপরে তার বেশ কিছু স্ট্রাগল আছে যেটা আমরা একদম নাটকের শেষে গিয়ে বুঝতে পারি। তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, চরিত্রটা অনেক সুন্দর, ডিরেক্টর উনি, প্ল্যাটফর্মটাও এনটিভি ছিল, এবং কো অ্যাক্টর সাদ সালমি নাওভি, যার সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না, এনটিভিতেই ওর সাথে আমার আলাপ। সব মিলে আমার মনে হলো যে প্রথম কাজ হিসেবে এটা খুবই ভালো একটা চয়েস হবে। এবং তারপরে আমার স্পটে যাওয়া এবং ডিসিশনটা একদম অ্যাকুরেট ছিল না? অ্যাকুরেট ছিল বলে আমার মনে হয়। তবে এক্সপেরিয়েন্সটা খুবই অদ্ভুত যে আমরা যখন শুটিং করি আমাদের ওখানে বৃষ্টির দৃশ্য রয়েছে, ইউজুয়ালি যেটা হয় রেইন মেশিন দিয়ে করতে হয়, এটা একেবারে ন্যাচারাল বৃষ্টি ছিল। আচ্ছা। এবং বৃষ্টির কারণে যেটা হয়, ওটা আমাদের প্ল্যানে ছিল না যে ওকে আমরা বৃষ্টির মধ্যে শুট করব। যখন বৃষ্টি শুরু হলো, রুবেল ভাই এবং আমাদের যিনি ডিওপি ছিলেন জাস্ট বললেন যে আমরা ক্যামেরা মানে অফ করছি না, ওনারা আমাদেরকে অ্যাকশন বলে দিচ্ছিলেন, তোমাদের যেটা করার কথা ছিল বৃষ্টির মধ্যেই করো। আচ্ছা। এরকম অনেক এক্সপিরিয়েন্স হলো। আমি যে প্রথমবারের মতন দেখলাম যে একটা নাটকের শুটিং হয় কি করে, মানুষগুলো কত কষ্ট করে, কতটা এফোর্ট দেয় কাজটা করে। এবং টিম ওয়ার্ক বা ইউনিটি যদি প্রপার হয় তাহলে কাজটা ভালো হতে বাধ্য। নাওভির কথা বলছিলেন, এটা ছাড়াও তো আসলে প্রান্ত দস্তিদারের সাথেও আপনার কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। প্রান্তর দস্তিদারের সাথে দেখতে দেখতে আমার প্রায় 4টা প্রজেক্ট করা হলো। তবে ওর সাথে কাজের শুরুটা খুবই মজার। আমি গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন করার সুযোগ পাই। তো তার ঠিক একদিন আগে ওর সাথে যে নাটকে আমি অভিনয় করেছি, চুপচাপ ভালোবাসা, সেটার মিটিং ছিল। আচ্ছা। তো আমাদের ডেট মিল ছিল না। প্রান্তরেরও একটা বিজ্ঞাপন, আমারও একটা বিজ্ঞাপন। তো ডিরেক্টরকে বলছিলাম যে ভাইয়া, ডেটটা কি কোনোভাবে শিফট করা যায়, এই দুটো দিন তো আমার বিজ্ঞাপন আছে। উনি বলে যে এটা তো ওরও আছে। শুটিং স্পটে আমি যখন যাই তখন গিয়ে দেখি প্রান্তরই সেখানে হচ্ছে আমার কো অ্যাক্টর, এবং ওই বিজ্ঞাপনটা করার পরে আমরা প্রচুর সাড়া পাই। প্যারালালি আমাদের 2টা কাজ হয়ে যায়। এরপর থেকে ফ্রিকোয়েন্টলি প্রান্তর দস্তিদারের সাথে আমার বেশ কিছু কাজের অফার আসে, এবং ও অ্যামেজিং একজন কো অ্যাক্টর। ওর সাথে আমার বোঝাপড়া, ওর সাথে আমার অন স্ক্রিন কেমিস্ট্রিটাও খুবই ভালো। এবং আমরা যখন কাজ করি, কাজের আগে ডিসকাশন করি, এবং অফ স্ক্রিন আমরা খুবই আড্ডা দিই। তো ওর সাথে যেটা দেখা যায়, যে ধরনের চরিত্রই হোক, আমরা মিলেমিশে সুন্দর মতো ডিসকাশন করে দেন আমরা অন স্ক্রিন কাজটা স্টার্ট করি। মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে মনে হয় স্ক্রিনে চোখে পড়ে। ইন্দ্রাণী, আপনার আসলে লেখাপড়ার যে ব্যাকগ্রাউন্ড সেটাই বলে দিচ্ছে যে শিল্পী হবার একটা প্রত্যয় আপনার ভেতর বরাবরই ছিল, এবং সেটার প্রতি আপনি খুবই ফ্যাসিনেটেড ছিলেন ছোটবেলা থেকে। বাবা মা আসলে কতটুকু সাপোর্ট করেছে, বা এই পথ চলাটা তাদের কাছে আসলে কেমন? অসাধারণ বলবো এই কারণে, আমরা যারা অভিনেত্রী হতে চাই বা মডেলিং করতে চাই, প্রথম বাধাটাই আসে পরিবার থেকে, যেটা আমার আসেনি। সৃষ্টিকর্তার কৃপায় এমন একটা পরিবারে জন্ম যেখানে এবিসিডি সারেগামাপা খুবই প্যারালালি চলে। এবং আমি ছোট থেকেই আমি বলেছিলাম, মানে ছোটদের যেটা হয় যে আচ্ছা বড় হয় ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, আমার যেটা ছিল যে আমি শিক্ষকতা পেশায় যেতে চাই, বাট আমি একজন শিল্পী হতে চাই। তবে মজার ব্যাপার, আপনি যে ব্যাকগ্রাউন্ডে, আপনি চারুকলা স্টুডেন্ট, আমার ইচ্ছা ছিল প্রথমে ওখানে পড়ার। সেটাতে আমার পরিবারের অনেক সাপোর্ট ছিল। পরবর্তীতে বড় হতে হতে আমার লক্ষ্যটা অনেকটা চেঞ্জ হয়। তো আমি যখন বললাম যে আমি নাট্যকলাতেই ভাইভাটা দিতে চাই, আমার পরিবার থেকে বললো যে তুমি তো কখনো মানে মঞ্চ নাটক করনি বা আবৃত্তিও ওইভাবে করতে চাও না, গানটা শিখেছো, তাহলে ঠিক আছে তুমি গানে যাও। বললাম যে না, আমি যদি নাট্যকলায় পড়ি, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আমার জ্ঞান, দক্ষতা থাকবে।
পরে ওনারা খুব সাপোর্ট করেন এবং আমি খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনের ভেতর দিয়ে তখন যাচ্ছিলাম, যে আমার এইচএসসি জাস্ট 3 মাস আগে আমার মায়ের স্ট্রোক হয়। ওহো। তো আমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটেরই ফর্ম তুলেছিলাম, তো ওটা যদি না হতো হয়তো আমার মানে জীবনটা ডিফারেন্ট হতো। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ আমি পড়ি। তো ওখানে পড়ার সময়কাল থেকে শুরু করে এখন কাজের সময় পর্যন্ত আমার পরিবারের অনেক সাপোর্ট, স্পেশালি আমার বাবা এবং মা দুজনেই। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার সকাল 8টা থেকে মোটামুটি রাত 10টা পর্যন্ত ক্লাস হতো, থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে। তো মফস্বল থেকে উঠে আসা একটা মেয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাসে অকুপাইড, এটা আমার অনেক সময় হলের হাউস টিচাররাই বিশ্বাস করতে পারতেন না। সেখানে আত্মীয় স্বজন পরিবারের চাপ তো আছে। তারপর আমি যখন আবার এখানে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করলাম, উপস্থাপনা করা শুরু করলাম, পরিবারের সাপোর্ট ছাড়া আমি না আসলে এগোতেই পারতাম না। একেবারে সম্ভব না, কিন্তু একদমই না। এতটা তো যুদ্ধ আমার- করা যায় না। যায় না। এবং আমি দেখেছি আমার বাবা পুরোটা সময় ঢালের মতো আগলে রেখেছেন। দারুণ। মানে মানুষের অনেক কথা আমার পর্যন্ত আসেনি, কারণ বাবা ওখান থেকে প্রোটেক্ট করছিলেন। আচ্ছা, স্টার হওয়ার একটা উদ্যম তো ছিল ভেতরে, সেখান থেকে কি ক্যাম্পাস স্টারে নাম লেখানো? এইটা ঠিক সেটা না, ঠিক সেটা না। নামটা যদিও ক্যাম্পাসটার, আচ্ছা ওখানে আমাদের ক্রাইটেরিয়া ছিল নাচ গান অভিনয় তিনটাতে পারদর্শী হতে হবে, এরা হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যেটা হচ্ছে যে নাট্যকলায় পড়ার কারণে মোটামুটি তিনটাতেই দক্ষতা ছিল। আমার বান্ধবীরা বলছিলেন এবং আমার মনে আছে যখন অডিশনের এরকম কল চলছিল, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, তো ও বলছিল যে চলো আমরা হচ্ছে অডিশন দিই, এটা ভালো কিছুই হবে। তো আমার ইচ্ছা ছিলই যে আমি আসলে অভিনেত্রী হব বা আমি বিজ্ঞাপনে কাজ করব। তো আমার মনে হলো এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। এবং সেখানে একটা বেসরকারি চ্যানেলও যেহেতু এখানে প্ল্যাটফর্মটা ইনভলভ ছিল, তো আমার কাছে মনে হলো আচ্ছা ইটস গুড। আর আমি একমাত্র সন্তান, তারপরে ওরকম ভাবে পরিবারের কেউ মানে অনেক সময় হয় না যে সবার সাথে সাথে যায়, এটাও ছিল না। তো আমি একটু ভীতু মতনও ছিলাম যে আমি এটাতে পার্টিসিপেট করব কি করব, আর আমি একটু টম বয় ছিলাম। তো ওরকম বিউটি পেজেন্টে যাওয়ার মতো যে ক্রাইটেরিয়াগুলো থেকে সেটাতে অনেক খামতি ছিল। তো হ্যাঁ, স্টার হতে চেয়েছিলাম, বাট তার চাইতে বড় কথা আমি শিল্পী হতে চাইতাম। আমার মনে হচ্ছিল যে শিল্পী হওয়ার জন্য শুরুর জায়গাটা ওটা হলে বেটার, এই জন্যই ওটাতে ইন্দ্রাণী কি মনে করে যে শিল্পী হতে গেলে কি কি দরকার? শিল্পী হতে গেলে সবার মতো একটা কথা বলবো, ভালো মানুষ হতে হয়, নিজের প্রতি সৎ থাকতে হয় এবং কাজের প্রতি সৎ থাকাটা খুবই দরকার। কারণ আমি বিশ্বাস করি আমি শিল্পী হতে চাই, কিন্তু শিল্পের প্রতি যদি আমার সম্মান শ্রদ্ধাবোধ আজীবন থাকবে এই গ্যারান্টি যদি আমি এনশিওর না করতে পারি, আমি শিল্পী হিসাবে অনেস্ট না। আচ্ছা, উপস্থাপনাটা শুরু করলেন, তারপর উপস্থাপনার জায়গাটাতে আমরা আপনাকে দেখলাম খুব বিস্তৃত পরিসরে কাজ করতে। রেড কার্পেটের কথা তো আপনি বলছিলেনই, কিন্তু আমার কাছে মনে হয় ইন্টারভিউ নেওয়া এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেহেতু এই কাজটা আমাকেও করতে হয়। সব থেকে চ্যালেঞ্জিং ছিল কোন গেস্ট আপনার জন্য হ্যান্ডেল করাটা? ওকে, চ্যালেঞ্জিং এর চাইতে আমার কাছে মনে হচ্ছিল যে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আমি যেতে পারি, সেটা হচ্ছে আমি যখন গুলতেকিন খান ম্যামের ইন্টারভিউ করি। কারণ ম্যাম কখনোই টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দেন না। আমরা অনেক চেষ্টা করার পরে আমরা পুরো টিম ওনাকে কনভিন্স করাতে পারি, এবং আসার পরে আমরা খুবই সচেতন ছিলাম আমরা যেন ওনাকে কোনো অস্বস্তিকর অবস্থায় না ফেলি। প্রশ্নের ব্যাপার থেকে সবকিছুতে আমরা খুবই সিরিয়াস ছিলাম। ওইটা আমার কাছে একটু নার্ভাসনেসের ব্যাপার ছিল যে আচ্ছা ম্যামকে একটা কোয়েশ্চেন করবো, উনি কিভাবে নেবেন। কিন্তু ঘটনা হচ্ছে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ইন্টারভিউ করেছি ওনার শো শুরু করার আগে এবং পরে। আমরা প্রচুর আড্ডা দিয়েছি এবং আমি নতুন একজন মানুষকে বোধহয় দেখলাম। সো ওইটা আমার কাছে খুবই প্রিয় একটা মুহূর্ত। সো চ্যালেঞ্জের ওইটাই চ্যালেঞ্জ ছিল যে অস্বস্তিকর কোনো অবস্থায় না ফেলে ওনার সাথে আমরা কিভাবে কনভারসেশন কন্টিনিউ করতে পারি। এবং আমার মনে আছে ইন্টারভিউয়ের শেষে পুরোটা টেলিকাস্ট হওয়ার পরে নুহার সুমায়ন ভাইয়া উনি আমাকে পার্সোনালি টেক্সট করেন যে মায়ের ইন্টারভিউটা খুবই ভালো লেগেছে, মানে আমরা খুব আরামসে এটাই ভালো লাগা, তাই না? আমরা চাই আসলে ইন্দ্রাণী নিশি বেশি বেশি কাজ করুক, যেমন যে বলছিলাম বিজ্ঞাপন, উপস্থাপনা, টেলিভিশন নাটক, এবং এরপরে তো আমরা চলচ্চিত্রও দেখতে চাইবো ইন্দ্রাণী নিশিকে। নিঃসন্দেহে সেই জায়গাটাতেও তার নিজের প্রতিভা সুন্দরভাবে যেন মেলে ধরে, সেই প্রত্যাশা রইল। শুভকামনা অনেক অনেক ইন্দ্রাণী আপনার জন্য। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর আমি তো নিজেও আসলে এখন মানে এনটিভি পরিবারের অংশ বলতেই চাই। আমারও খুব ভালো লাগলো আমার এত সুন্দর একটা আয়োজনে সকালবেলা দিনের শুরুটায় আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু এনটিভি।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।